বিজেপি টার্গেট 2021 দিল্লি থেকে ভার্চুয়াল সভায় রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক অমিত শাহ। বেশ কিছু বিষয় স্পেসিফিক ভাবে উল্লেখ করলেন অমিত শাহ। প্রথমে যদি আমরা সিএএ প্রসঙ্গ দেখি, সিএএ প্রসঙ্গে অমিত শাহ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। নাগরিকত্ব আইনের বিরোধিতার জবাব আগামী ভোটে পাবেন তৃণমূল নেত্রী। সিএএ প্রসঙ্গে কি বলেছেন শুনবো। बंगाल की जनता जानना चाहती है, उन्होंने स्पष्टता करनी चाहिए बंगाल की जनता के सामने कि जो शरणार्थी आए हैं उनको हम नागरिकता देने का विरोध करें, इसके ये कारण है। और मैं ममता जी को कहना चाहता हूं कि आप सीए का विरोध कर रही है, जब मतपेटियां खुले तब देख लेना कि बंगाल की जनता को बंगाल की जनता आपको राजनीतिक शरणार्थी बनाने वाली है। सीए का विरोध आपको बहुत महंगा पड़ेगा। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, আজকে সিএএ প্রসঙ্গের পাশাপাশি আরো বেশ কিছু বিষয় উল্লেখ করলেন। মূলত আজকের এই সভা থেকে ঠিক কি কি বার্তা তুলে ধরলেন অমিত শাহ এবং রাজ্যকে কোন কোন বিষয় অস্ত্র করলেন? দেখো, নির্দিষ্টভাবে একেবারে আমাদের রাজ্য কেন্দ্রিক কতকগুলো বিষয় উঠে এসেছে। তুমি যেরকম বললে যে সিএ কেন্দ্রে দীর্ঘদিন এই যে সিএ ইস্যুটা কিন্তু সেইভাবে আমাদের রাজ্য রাজনীতিতে, বিশেষ করে বিজেপির রাজনীতিতে সেটা খানিকটা হলেও ধামাচাপা পড়ে গিয়েছিল, এবং সেটা এই যে করোনা এবং আমপানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে সেই জায়গার তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভিন্ন খাতে বইছিল। আজকের অমিত শাহ যে ভাষণ দিলেন দিল্লি থেকে, তা থেকে কিন্তু কার্যত তিনি আবার মনে করিয়ে দিলেন যে শরণার্থী ইস্যু কিন্তু বিজেপির একটা অন্যতম কোর ইস্যু, এবং আগামী 2021 বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে এই ইস্যু থাকবে। আমার সঙ্গে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, তিনিও ছিলেন এই সভায় কিছুক্ষণ আগে। আমরা লকেটের সঙ্গে কথা বলবো যে লকেট, ঠিক এই যে আবার নতুন করে যে সিএ ইস্যু নাগরিকত্বের বিষয়টা এলো, ঠিক কি বললেন অমিত শাহ এবং তার রাজনৈতিক ব্যাখ্যাটা কি? দেখুন, অমিত শাহজি বুঝিয়ে দিয়েছেন যে আজকে করোনা মহামারী বলুন, আমফানে বলুন, মানুষ যখন নিজে বাঁচার জন্য লড়াই করছেন, সেই সময় মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য নানা রকমভাবে বিজেপির সাংসদদেরকে আটকে ওনারা বোঝানোর চেষ্টা করছে যে বার্তা উনি সামনে দিয়েছিলেন যে এখানে আমরা কোনো রাজনীতি চাই না, আজকে রাজনীতিটা শুরু করেছেন উনি। বাংলার মানুষকে উদ্ধার করবার জন্য তো আর কেউ নেই। আজকে দেখুন, এই 3টে র্যালি হয়েছে, আগে বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে। পশ্চিমবাংলাতে সবচেয়ে বেশি ভিউয়ারশিপ হয়েছে, সংখ্যাটা বলতে পারবো না, 10 লাখের ওপরে হয়তো সংখ্যা গেছে, সবচেয়ে বেশি ভিউয়ারশিপ হয়েছে। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এবং সিএ নিয়ে আমাদের যা স্ট্যান্ড ছিল উনি সেটাই বলেছেন। কারণ করোনা মহামারীতে অনেক কিছু দেখে নিয়েছেন মানুষ, আসল সত্যিটা কিন্তু জেনে গেছেন। সেই জন্য উনি বলেছেন যে সিএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে যে আইন তৈরি করেছেন, সেই আইন থাকবে, এবং বাইরে থেকে 3 দেশ থেকে যারা আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলাকে সোনার বাংলা তৈরি করবার জন্য ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে, এবং আগামী দিন 2021 ভারতীয় জনতা পার্টি আসছে। কারণ যেভাবে মমতা ব্যানার্জি উনি বলেছেন, কারণ এত রাজ্যের ইস্যুগুলো, প্রত্যেকটা ইস্যুগুলোকে উনি টাচ করেছেন। কি আপনি হুগলির তেলেনিপাড়া বলুন, কি আপনি কৃষক সম্মান নিধিতে যে কৃষকদেরকে টাকা দেওয়া হয়নি, আয়ুষ্মান ভারত যে আমাদের এখানে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য, নিজের রাজনীতি ফায়দা তোলবার জন্য আয়ুষ্মান ভারতকে রাজ্যে ঢোকানো হয়নি। এখানে যে রাজ্যে এখনো পর্যন্ত যদি কারুর কাছ থেকে হিসাব চাওয়া হয়, তাহলে মমতা ব্যানার্জি একমাত্র হিসাব সঠিক দিতে পারবেন যে কতগুলো উনি বোম্বের ফ্যাক্টরি তৈরি করেছেন, কতগুলো উনি বিজেপি কর্মীকে হত্যা করেছেন, কতগুলো বিজেপি কর্মীকে খুন মামলা করেছেন, মিথ্যে মামলা, আর কতগুলো শিল্পকে নিজের হাতে শিল্পের ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিয়েছেন। তার মানে বাংলায় নতুন করে কিছু উনি তৈরি করতে পারেননি, উনি ধ্বংসের দিকে নিয়ে গেছেন। এই যে রাজনৈতিকভাবে এই যে নির্দিষ্ট ইস্যুগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে এই যে ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা, এর কারণ কি? এটা কি লক্ষ্য একেবারে 2021? কারণ যেটা ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় বা তৃণমূলের নেতৃত্ব বলছে যে করোনা এবং আমপানকে কেন্দ্র করে মানুষ যে অসহায় অবস্থার মধ্যে রয়েছে, পরিস্থিতির মধ্যে রয়েছে,
তার কথা নয়, আসলে ওরা ভোট চাইছেন, এক চোখ মানে পাখির চোখের মতো ওরা দেখছেন 2021 এবং রাজ্যে ক্ষমতা ওদের পেতে হবে। করোনার আমফান নিয়ে মানুষকে অসহায় রাখার দায়িত্ব তো মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছেন। অসহায় রাখার জন্য তো আজকে তারা যেন ভালো থাকে, সঙ্গে সঙ্গে আমফানে 1000 কোটি টাকা 36 ঘন্টার মধ্যে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে দিয়ে গেছেন। করোনার সময় 3 মাসে 3টে গ্যাস তো প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রত্যেকটা মহিলাদের 500 টাকা করে 3 মাস 1500 টাকা তো প্রধানমন্ত্রী দিয়ে গেছেন। প্রত্যেকটা কৃষকদেরকে, পশ্চিমবাংলা পায়নি, প্রত্যেকটা কৃষকদেরকে 6000 টাকা করে তো প্রধানমন্ত্রী দিয়ে গেছেন। আয়ুষ্মান ভারত থেকে ফ্রিতে চিকিৎসা করা সেটা তো প্রধানমন্ত্রী দিয়ে গেছেন। তাহলে মানুষকে অসহায়, পশ্চিমবাংলার মানুষকে এই অসহায় বানিয়ে রেখেছে কে? এই মমতা ব্যানার্জির সরকার। তাই উনি পরিষ্কার বলে গেছেন যে এই সরকারকে উৎখাত করলেই তাহলে আয়ুষ্মান ভারতকে সঙ্গে সঙ্গে তারা যেদিনকে শপথ হবে সেদিনকে আয়ুষ্মান ভারত চালু হয়ে যাবে, আর যেদিনকে আমাদের সরকার হয়ে যাবে, আজকেও তারা নাম পাঠায় সঙ্গে সঙ্গে তারা 6000 টাকা করে পাঠিয়ে দেবে। তার মানে বোঝানো হয়েছে এটা কোনো রাজনৈতিক না। মানুষকে যে বন্ধনে, যেভাবে মানুষকে অসহায়তায় রাজনীতিতে মানুষকে বহিষ্কৃত করেছে, মানুষকে ইগনোর করেছে, এড়িয়ে চলেছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য, অমিত শাহজির বক্তব্যে পরিষ্কার উঠে এসছে যে আপনাদের জন্য আমরা আছি, বিজেপির সরকার আসুক, আপনারা দেখুন যে কিভাবে সোনার বাংলা তৈরি করা যায়। কারণ এই বাংলাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে সুপার স্পেশালিটি হসপিটাল মানুষ দেখে নিয়েছে, আজকে ভেতরের চিত্র। আজকে ডাক্তারদের মধ্যে ক্ষোভ মানুষ দেখে নিয়েছে, নার্সদের মধ্যে ক্ষোভ মানুষ দেখে নিয়েছে। এই জায়গা থেকেই বিরোধীরা বলছেন যে সমস্ত জায়গায় মানে যেখানে 6 বছরের মোদী সরকার তার সাফল্যের কথা এত ফুলিয়ে ভাপিয়ে তুলে ধরার চেষ্টা হচ্ছে বা হলো, সেখানে কিন্তু গোটা দেশের চিত্র একেবারেই আলাদা। দেশের মানে গ্রোথ কমে গেছে, জিডিপি কমে যাচ্ছে, সাংঘাতিক রকমের বেকারত্ব, এবং এই যে পরিস্থিতি সেই জায়গা থেকে কিন্তু মানে এবং কেন্দ্রে যেখানে গোটা দেশের মধ্যে যে সমস্ত জায়গায় বিজেপির সরকার, সেখানেও পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাহলে আমাদের রাজ্যে সোনার বাংলা কি করে সম্ভব, বা এটা মানুষ কেন বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গে প্রত্যেকদিন বলছে না যে মানে রাজনৈতিকভাবে হিসেব দিচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী কি কি কাজ করেছেন, এটা বলার দরকার আছে। এত তো ওনাদের বলা, মানে উনি কেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন? প্রত্যেক দিন বিকেল 5টা বাজলেই মুখ্যমন্ত্রী এসে প্রেস কনফারেন্স করতেন আর ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলেন। কোথায় কত কোয়ারেন্টাইন সেন্টার আছে, কোথায় কতজন ডাক্তার রাখা হয়েছে, কোথায় কোথায় আমরা কি করেছি, তখন তো সব প্রেসকে দেখিয়ে প্রত্যেক দিন এটা রুটিন মাফিক চলছিল। আর সারা মিডিয়াকে, সারা মানুষ মানে বিভ্রান্ত করার চেষ্টা করছিল পশ্চিমবাংলার মানুষকে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই একই অভিযোগ শোনা গেল এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী অরূপ বিশ্বাস। এই পবিত্র রমজান মাসে সংখ্যালঘু ভাই বোনেদের পরিবারের কাছে আমরা 6000 সংখ্যালঘু পরিবারের কাছে ছোলা এবং খেজুর আমরা পৌঁছে দিয়েছি। আমরা হসপিটাল থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্রই স্যানিটাইজার, মাস্ক, সাবান আমরা পৌঁছে দিয়েছি। আমরা চেষ্টা করেছি যাতে গরিব মানুষ তাদের মতো তাদের কোনো অসুবিধে না হয়। আমরা সর্বতোভাবে আমাদের দলের কর্মীরা, বিশেষ করে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে নিজের প্রাণকে বাজি রেখে মানুষের জন্য কাজ করেছেন, উদ্বুদ্ধ হয়ে আমার দলের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের দলের কর্মীরা, আমাদের দলের নেতৃত্ব, আমরা সকলে মিলে আমরা এই কাজ করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমফানে বিধ্বস্ত হয়েছিল কলকাতা, বিশেষ করে আমাদের এইসব ওয়ার্ডগুলো, বিশেষ করে 111, 112, 113, 114 এই ওয়ার্ডগুলো এবং কলকাতার এই পার্শ্ববর্তী এই অঞ্চলগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি নিজে আমার এই বিজয়গড়ের অফিসে 20 তারিখ 12টা থেকে 6 দিন আমি এই অফিসে ছিলাম, প্রায় 24 ঘন্টা। এখান থেকেই আমি সমস্ত জায়গায় গিয়ে গাছ কাটা থেকে শুরু করে আজকে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে মানুষের পাশে থেকে আমাদের কাউন্সিলররা, আমাদের দলের নেতৃত্ব, আমাদের দলের কর্মীরা আমরা কাজ করেছি। আমরা সেই সময় একজনও বিজেপির নেতা বা কর্মীকে দেখতে পাইনি। আমি শুনছি আজকে তারা ভার্চুয়াল সভা করছেন। আমার বিশ্বাস, আমি এটা নিয়ে বলবো না, দলের নেতৃত্ব বলবেন, বিজেপি চিরকাল ভার্চুয়ালি থাকবে। মানুষের পাশে বাস্তব যে মাটিতে, বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। যাদের কাছে মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, যারা মানুষের কাছে পৌঁছতে পারবে না, তারাই ভার্চুয়াল কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা খরচা করে তারা আজকেই ভার্চুয়াল সভা করছেন। ভার্চুয়াল সভা করুন, অনেক বড় বড় কথা বলছেন বলুন, কিন্তু একটা জিনিস জানবেন যে বাংলাকে আগে ভালোবাসতে হবে, বাংলার মানুষকে ভালোবাসতে হবে। যারা হাজার কোটি টাকা নিয়ে গেল,
যারা বলেছিল যে 2 কোটি বেকারের চাকরি করবে, আজকে 35 বছরে রেকর্ড বেকার আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী তৈরি করলেন। তারা আজকে বড় বড় কথা বলছেন, তারা বলছেন আজকে বাংলা গড়বেন। যারা 35 বছরে রেকর্ড বেকার তৈরি করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস তারা বাংলার মানুষের জন্য কোনো কাজ করতে পারবে না। এটা একটা ভাষণবাজ পার্টি, শুধু কথা বলতে পারে, বড় বড় কথা বলতে পারে, আর কাজের কাজ এরা কিছু করতে পারে না। এদের কাজ হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়িয়ে, দাঙ্গা লাগিয়ে আজকে দেশকে এবং বাংলাকে অশান্ত করা, এছাড়া এদের কোনো কাজ নেই। যদি কাজ থাকতো তাহলে আজকে আমফান হোক আর করোনা হোক, বিজেপির নেতাদের রাস্তায় পাওয়া যেত। তারা আজকে ঘরে বসে শুধু বড় বড় কথা বলছেন, কাজের কাজ কিছু তারা করছেন না। করোনা নিয়ে অনেক কথা বলছেন, আমাদের দলের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রী অনেক তথ্য দিয়েছেন। আমি যদি একটা তথ্য দিতে চাই, আমি বিজেপির নেতাকর্মীদের বলবো যে চাচা আপনা প্রাণ বাঁচা। বাংলাকে খাটো করার কোনো দরকার নেই। বাংলা সবসময় এগিয়ে ছিল, মমতা ব্যানার্জির নেতৃত্বে এগিয়ে যাবে। আজকে যেখানে বাংলার জনসংখ্যা প্রায় 9.5 কোটি থেকে 10 কোটি, সেখানে সংক্রমিত সংখ্যা কত? 8,613। মারা গেছেন কত? 405। আর যেখানে গুজরাটের জনসংখ্যা প্রায় 6 কোটি, সেখানে সংক্রমিত কত? 20,545। মারা গেছেন কত? 1280। আজকে যদি কোনো রাজ্য দেখেন যে সব থেকে বেশি কোভিডে মারা গেছে, সেটা হচ্ছে গুজরাট। তাই বিজেপিকে বলবো চাচা আপনা প্রাণ বাঁচা, বাংলাকে দেখতে হবে না, বাংলাকে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আজকে কোনো কাজই সেইভাবে বিজেপি করেনি। আজকে পরিযায়ী শ্রমিকদের আজকে যদি হঠাৎ করে মোদী সাহেব আজকে লকডাউন ঘোষণা না করতেন, যদি একটু সময় দিয়ে করতেন, যদি পরিযায়ী শ্রমিকরা সবাই সবার রাজ্যে ফিরে যেতে পারত, তাহলে কিন্তু আজকে এই ভয়াবহতা তৈরি হতো না। শুধুমাত্র একটা থালা বাজাবার জন্য, নিজের নাম করার জন্য আজকে থালা বাজিয়ে ভারতবর্ষকে করোনাকে ছড়িয়ে দিলেন। আজকে ভারতবর্ষ 6ষ্ঠ স্থানে চলে এলো। এর জন্য যদি কেউ দায়ী হয়, তা হচ্ছে বিজেপি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু থালা বাজাবার জন্য আজকে এই কাজ হলো, হঠাৎ করে লকডাউন ঘোষণা করে দেওয়া হলো। আজকে পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলো না। আজকে আপনারা তো সংবাদ মাধ্যম, আজকে দেখান যে বাংলায় একজন পরিযায়ী শ্রমিক কোথাও তাদের কোনো কষ্ট হয়েছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকার, আজকে বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদের খাওয়া থেকে শুরু করে, তাদের চিকিৎসা থেকে শুরু করে সব ব্যবস্থা করেছেন। আর যারা আজকে বড় বড় কথা বলছে বাংলার বিরুদ্ধে, সেই গুজরাটে পরিযায়ী শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে গুজরাট সরকার। এর থেকে ঘৃণ্য ঘটনা আর কিছু হতে পারে না। এরা শুধু মায়া কান্না কাঁদে, এরা মানুষের জন্য কিছু করে না এবং মানুষের কথা এরা বলেন। আমি সেই কথাই আপনাদের বলতে এসেছিলাম। আজকে আমফানে আজকে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের জেলাগুলোতে। মানুষের ঘর ভেঙে গেছে, পানীয় জল, ইলেকট্রিসিটি সব নষ্ট হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, তিনি ঘুরছেন, তিনি আজকে প্রায় 5 লক্ষ মানুষের কাছে বাড়ি তৈরির টাকা পৌঁছে দিয়েছেন। কৃষকদের কাছে তাদের শস্য খারাপ হয়েছে টাকা পৌঁছে দিয়েছেন। আজকে তিনি চেষ্টা করছেন। আজকে আমাদের সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ কত হলো? 1,02,442 কোটি টাকা। আর দিল কত মোদী সরকার? দেওয়া না, শুধু ঘোষণা করলেন কত? 1,000 কোটি টাকা। হিসেব যদি করেন তাহলে যত ক্ষয়ক্ষতি হলো তার মাত্র 1%-এরও কম এখন পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। 1%-এরও কম। এরা বাংলাকে ভালোবাসে, এরা বাংলার মানুষকে ভালোবাসে। বুঝতাম যদি বাংলার মানুষকে ভালোবাসতো, বাংলাকে গড়তে চাইতো, তাহলে বাংলার মানুষের পাশে এসে দাঁড়াতো এই বিপদের সময়। সেটা না করে আজকে ভার্চুয়াল সভা করে শুধু নিজেদের দল দাঙ্গা লাগিয়ে আজকে দেশকে অশান্তির একটা বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন। তারা কখনো মানুষের কাজ করেননি এবং মানুষের কাজ করতে জানেন না। আমি শুধু বলবো একটাই কথা, যে আজকে শুধু বিজেপি নয়, আজকে কংগ্রেস, সিপিএম তারা নিজেদের আদর্শ আজকে বিসর্জন দিয়েছে আর বিজেপির পদলেহন করছে। আর করে বিজেপি যা বলে, বিজেপি গান গায় আর কংগ্রেস, সিপিএম তবলা বাজাচ্ছে। আজকে এই পরিস্থিতি হয়েছে বাংলায়। আজকে বাংলায় কংগ্রেস, সিপিএম, বিজেপি সব এক হয়েছে। আমি বারবার বলি, আজকে বিজেপি গান গায়, কংগ্রেস আর সিপিএম আজকে তবলা বাজায়।
আজকে কি করতে হবে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে হবে, বাংলাকে কালিমা লিপ্ত করতে হবে। তারা বোঝে না যে বাংলাই কিন্তু আজকে ভারতবর্ষকে পথ দেখাবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। অমিত শাহ আজকে একটা কথা বলেছেন, আপনার প্রশ্নের অনুষঙ্গে বলি যে তৃণমূলের শাসনে রাজনৈতিক হিংসা শীর্ষে উঠেছে বাংলা, তা সিপিএম এর জমানার থেকেও খারাপ। দেখুন, অমিত শাহ কি বলেছে আমি বলতে পারবো না। অমিত শাহকে আগে জিজ্ঞেস করুন উনি কতগুলো সংঘর্ষের সঙ্গে যুক্ত ছিলেন। ওনাকে আগে জিজ্ঞেস করুন যে ওনার যখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গুজরাটে, তখন কি করে এতগুলো দাঙ্গা হয়েছিল, এত মানুষের প্রাণ গেছিল, সেই পরিসংখ্যানটাকে ওনাকে আগে দিতে বলুন। আরেকটা বলছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন পারলে আপনি সামলানো, বলছে যে আমরাই ফেরার জন্য আমরা সামলাবো। হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ হচ্ছে যারা বাংলার মানুষের পাশে দাঁড়ায় না, মাত্র 1% কম সহযোগিতা দিয়ে বাংলার পাশে না থেকে শুধু ভার্চুয়াল সভা করে হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারেন, তারাই তো বাংলার দায়িত্ব। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না, বাংলায় দাঙ্গা করে ঘটে যেতে যায় না। এটা অমিত শাহ নরেন্দ্র মোদীকে বোঝা উচিত। দেখুন, এটা নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ বিজেপি হচ্ছে কি জানেন তো, বিজেপির একটা কথা ছিল, এই নরেন্দ্র মোদী সম্পর্কে অনেক মানুষ অনেক কথা বলে, আমি শুধু একটাই কথা বলবো। আমরা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ আমাদের লিখতে হতো যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হবে, কাজে বড় হবে। বিজেপি মানেই হচ্ছে কথার ফুলঝুরি, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে বড় বড় কথা আর ভাষণ, কাজের কাজ কিছু হয়নি। 20 লক্ষ কোটি টাকা তো বললেন প্যাকেজ দিলেন, একটা মানুষ দেখান যে 20 লক্ষ কোটি টাকায় একটা মানুষ উপকৃত হয়েছেন। সারা ভারতবর্ষে একটা মানুষকে খুঁজে বার করুন, একটা সেক্টরকে খুঁজে বার করুন যে একটা মানুষ এই 20 লক্ষ কোটি টাকায় উপকৃত হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনারা রাজনৈতিকভাবে রাম বাম আতাতের কথা বলেন, আজকে অমিত শাহ ভার্চুয়াল এই কনভেনশনে দাঁড়িয়ে সিপিএম জমানার প্রশংসা করলেন, তৃণমূলের জমানার। আমি তো প্রথমেই সাংবাদিক সম্মেলনে আপনাদের বলেছি যে বিজেপি গান গায়, সিপিএম তবলা বাজায় আর কংগ্রেস খোল বাজায়, এটাই তো ওদের সমস্যা। ঠিক কথাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাম রাম কং সব এক হয়েছে। এখন বাম রাম কং সব এক হয়ে শুধু একটাই কাজ, কি সকাল থেকে উঠে তৃণমূলের বিরোধিতা করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করো, কিন্তু কোনো লাভ হবে না বাংলার মানুষের মনে। আমি তো যেটা বললাম, ভার্চুয়ালি নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষ একজনকেই ভরসা করেন, বিশ্বাস করেন, আস্থা রাখেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কে কি বললো তার উত্তর দেবো না। বিজেপি আগে নিজের চরকায় তেল দিক, বাজে বাজে শুধু কথা বললেই হবে না। তো উনি তো কেন্দ্রীয় সরকার, প্রমাণ করুক। চরম সংকট তো আজকে যেখানে মানুষের কাছে আজকে পুরো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ 4-5টা জেলা একেবারে বিধ্বস্ত। আজকে মুখ্যমন্ত্রী এই কষ্টের মধ্যেও এই অপদার্থ সিপিএম 2,03,000 কোটি টাকা দেনা করে গেছে, 55,000 কোটি টাকা যেখান থেকে কেটে নিচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে সবার ঘর তৈরি করে দেওয়া, 20,000 টাকা করে 5 লক্ষ মানুষকে তিনি পাঠিয়েছেন, কৃষকদের কাছে টাকা পাঠাচ্ছেন অ্যাকাউন্টে। আজকে তিনি লড়াই করে সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করে মানুষকে, গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে একটা আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আর সেই সময় শুধু লক্ষ লক্ষ কোটি টাকা করে ভার্চুয়াল সভা। কিসের রাজনীতি? রাজনীতি তো মানুষের জন্য, মানুষের ভালো করার জন্য। রাজনীতি কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার জন্য নয়। ওরা ভাবছে দাঙ্গা করে ভার্চুয়াল সভা করে ক্ষমতায় আসবে, আগামী 100 বছরও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। অমিত শাহ